নমস্কার, ক্যাম্পেইন কলিং মিডিয়ায় আপনাদের স্বাগত জানাই। আমি অনন্যা। আমাদের সঙ্গে আজ রয়েছেন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট শ্রী শুভাশিস ব্যানার্জি। আপনাকে স্বাগত জানাই ক্যাম্পেইন কলিং মিডিয়ার পক্ষ থেকে। শুভাশিসদা, আপনার সঙ্গে প্রথমেই যে বিষয়টায় আসবো, যে আজ ভোর সকালে লেকটাউনে ইডির হানা। লেকটাউনে সুজিত বসুর বাড়িতে, দমকল মন্ত্রী, তার বাড়িতে, দুটি বাড়িতে ইডি হানা দিয়েছে এবং তল্লাশি চালিয়েছে। এবং শুধু তিনিই নন, সুজিত বসুই নন, তাপস রায়ের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে, যার নাকি স্বচ্ছ ভাবমূর্তি। কি মনে হয় আপনার, পরপর তো এত জায়গায় ইডি হানা দিচ্ছে, আদৌ কি যে আসল মাথা তিনি ধরা পড়বেন, কি মনে হয় আপনার? দেখুন, যতটা ইনভেস্টিগেশন বুঝি বা যেটুকুনি জানি যে কীভাবে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সিরা কাজ করে, তাতে একটা কথা আমি বলি, এই ইদানিংকালে না এই একটা ওটিটি কালচার হয়েছে, জানেন তো। একটা সিনেমা যখন চলে আমরা একটু এগিয়ে দেখে নিই তার আগে কি হচ্ছে। বাট যদি আপনি জেনারেলি সিস্টেমটা বোঝার চেষ্টা করেন, এভরিথিং ওয়ার্কস উইথ ইন এ ডিউ কোর্স অফ টাইম। একটা প্রপার সময় নিয়ে সব জিনিস এক্সিকিউট হয়। ইনভেস্টিগেশনও তাই। ইনভেস্টিগেশনে একটা সময় লাগে। সেই সময় শুধু লাগে না, একটা ইনভেস্টিগেশনের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এভিডেন্স কালেক্ট করা, সেই এভিডেন্সগুলোকে লাইন আপ করা, সেই লাইন আপগুলোকে কোর্টে গিয়ে প্রমাণ করা, তারপরে বাকি প্রসেস। এবার যেহেতু আজকালকার দিনে এই জিনিসগুলোর মধ্যে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল স্টার্ট হয়ে গেছে, সব যে কোনো ইনভেস্টিগেশনকে একটা পলিটিসাইজ করার একটা প্রসিডিওর স্টার্ট হয়ে গেছে, তার জন্য যেটা ভয়ঙ্কর একটা ডিরেকশন নিয়ে নিচ্ছে যে সবারই একটা পলিটিক্যাল সলিউশন খুঁজছে লোকে। ইনভেস্টিগেশন হচ্ছে, ইমিডিয়েট এই পলিটিক্যাল পার্টির লোকটাকে অ্যারেস্ট করলে কোথায় কোন সিটে আমার পলিটিক্যাল বেনিফিট পাবে কোন একটা জনৈক দল। সো আমার মনে হয় ভোটাররা ভাবুক ভোট ব্যাংকের নিজস্ব ন্যারেটিভ অনুযায়ী, মানে আমি কেন কাউকে ভোট দেব সেটা নিয়ে ভাবুক। স্বচ্ছ ভাবমূর্তি বা অস্বচ্ছ ভাবমূর্তি সেটা ক্লিয়ার হয়ে যাবে ডিউ কোর্স অফ টাইমে। আর যেটা আপনি বলছেন মাথা ধরা না ধরার ব্যাপার, সেটাও একটা সময় সাপেক্ষ প্রসিডিওর, এবং একটা স্টেপ বাই স্টেপটা একটা দিকে এগোচ্ছে, একটা তো ডিরেকশানে এগোচ্ছে। সেই ডিরেকশানটা কতটা তাড়াতাড়ি ফুলফিলড হচ্ছে তার অবশ্যই একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল আছে, কিন্তু সেই পলিটিক্যাল অ্যাঙ্গেল আমার মনে হয় না ইজ এনাফ টু ক্রিয়েট আ পলিটিক্যাল ন্যারেটিভ যেটাই ঘটতে চলেছে। হতে পারে, বাট হলে বেটার হবে, বাট হতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এই সুজিত বসু তিনি দাবি করেছিলেন যে 40 বছরের তার রাজনৈতিক জীবন, সেখানে কোনো রকম কেউ প্রশ্ন তুলতে পারেনি, এবং তার বাড়িতেই আজকে ভোর সকালে ইডি হানা দিল। কি বলবেন এই বিষয়ে? ভালো, তো প্রশ্ন তুলতে পারেনি, তাহলে প্রুফ করে দিন যে উনি গিলটি নন। প্রশ্ন, দেখুন, প্রশ্ন তোলাটা পলিটিক্সের একটা জেনেরিক স্বভাব। আপনি আমার এগেনস্টে হন, ফরে হন, হোয়াট এভার পলিটিক্স আপনি প্র্যাকটিস করুন, প্রশ্ন আমি তুলবই, আর আপনাকে প্রশ্নের উত্তর দিতেই হবে। প্রশ্ন নিয়ে ভয় পেলে তো চলবে না। কিন্তু হ্যাঁ, যদি আমি আপনার এগেনস্টে ভুল প্রশ্ন তুলে থাকি তাহলে প্রুভ ইট, সিম্পল। অ্যালিগেশন, আমি আবারও বলছি, বারবার বলছি, অ্যালিগেশন দেওয়াটা পলিটিক্সের একটা মেথডোলজি। দেবেই অ্যালিগেশনটা সত্যি না মিথ্যে সেটা প্রুফ করবে কোর্ট, বাট তার স্টেটাসটা তো তাকে ক্লিয়ারলি দেখতে হবে। যদি ইডি কাউকে অ্যারেস্ট করে বা ইডি কাউকে গ্রেপ্তার করে, অবভিয়াসলি ইডি কেন, সিবিআই বা সাধারণ পুলিশও কাউকে গ্রেপ্তার করে, তার একটা লিগ্যাল প্রসিডিওর আছে, তাকে সেই লিগ্যাল প্রসিডিওরটা দেখাতে হবে। যদি সে না দেখাতে পারে, অবভিয়াসলি সেখানে প্রবলেম, অবভিয়াসলি কিছু না কিছু সেখানে আছে। এই যে সন্দেশখালির ঘটনা ঘটলো এবং তারপর থেকেও এখনও শেখ শাহজাহান অধরা। সন্দেশখালিতে গিয়ে শেখ শাহজাহানের বাড়িতে যখন তল্লাশি করতে গেল ইডি, তাদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো। সোমনাথ দত্ত বলে একজন ইডির অফিসার, তার মাথায় 4টে সেলাই পড়লো। এত কাণ্ড হয়ে গেল, কিন্তু এতদিনের পরেও, প্রায় 1 সপ্তাহ কাটতে চললো, এখনও শেখ শাহজাহান বার্তা দিচ্ছেন, কিন্তু তিনি অধরা। এখন বিষয়টা হচ্ছে যে আপনার কি মনে হয় যে এখানে একজন মানে রাজ্য পুলিশের যে অপদার্থতা তা তো দেখাই যাচ্ছে, কেন্দ্রের এখানে কোনো রকম, এই যে চুপ করে কেন্দ্র রয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে নামিয়ে বা কোনোভাবে কেন্দ্রর এখানে অ্যাকশন নেওয়ার দরকার ছিল? দেখুন, এই প্রশ্নটা আমি দুটো ভাগে ভাগ করছি। হ্যাঁ, প্রথম ভাগটা হচ্ছে কেন্দ্র কি পরিকল্পনা নিতে পারতে ঘটনাটার পরে। তার একটা উদাহরণ হচ্ছে আজকে সিআরপিএফ গেছে সুজিতবাবুর বাড়িতে, যখন হচ্ছে তারা একটা প্রসিডিউরলি স্টার্ট করেছে। সেকেন্ডারি, সন্দেশখালির ঘটনাটায় রাজ্য পুলিশের দায়িত্ব মারাত্মক ছিল। রাজ্য পুলিশ কি করে সেই দায়িত্ব থেকে সরে যায় সেটা হতে পারে না। রাজ্য পুলিশকে একটা জিনিস বুঝতে হবে, এন্ড অফ দ্য ডে তাদের কাজ সেন্ট্রাল এজেন্সিসদের সাথে, সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে অ্যাট পার কাজ করা, এটা নয় অ্যাজ এ কম্পিটিশন কাজ করা, অ্যাজ এ কম্পিটিটর কাজ করা। আর বারবারই একটা পলিটিক্যাল সরি ন্যারেটিভ বলি আমরা, খুব ভীষণ ইউজ করি কথাটা, সরি স্টেট অফ ন্যারেটিভ ইউজ হচ্ছে যে
অ্যাজ ইফ যেন রাজ্য সরকার কেন্দ্র সরকারের একটা কম্পিটিশন চলছে, রাজ্য সরকার কেন্দ্র সরকারের একটা কম্পিটিটর। ইট ইজ নট দ্য ফ্যাক্ট। দুজন দুজনের সাথে প্যারালালি কাজ করতে হবে। এবং আজকে যদি শেখ শাহজাহানের পলিটিক্যাল স্টেটাস থেকে থাকে, তাহলে এটাও আজকের ডেটে প্রুভড যে শেখ শাহজাহানের পলিটিক্যাল স্টেটাসটাকে ইউজ করে ইডির মতো একটা এত উচ্চমানের এজেন্সির উপরে অ্যাটাক করেছেন। এবং যদি সে অ্যাটাকটা করে থাকে, যদি সে অ্যাটাকটা না করে থাকে, লেট হিম সারেন্ডার। তো সেটাতে রাজ্য পুলিশ কেন এটাকে ওভার বার্ডেন নিচ্ছে, কেন ওনাকে হাতে তুলে দিচ্ছেন না? এটাতে তো অবভিয়াসলি একটা পলিটিক্যাল গন্ধ মানুষ পাবে, এটা তো খুব স্বাভাবিক। এই যে এক্ষুনি বললেন যে মানুষ একটা পলিটিক্যাল গন্ধ পাবে, সেই প্রসঙ্গেই কিন্তু নবান্নে সাংবাদিক বৈঠক যখন হয়েছে, সাংবাদিকরা এই প্রশ্নটাই তুলেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে একেবারে চুপ করে থেকেছেন। তিনি শুধু এটুকুই বলেছেন, তদন্ত চলছে, এ বিষয়ে কোনো মন্তব্য করব না। তো শাহজাহান প্রসঙ্গে তৃণমূল চুপ কেন? মানে যেখানে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুলিশের অপদার্থতার কথা সবাই শতকণ্ঠে স্বীকার করছে, সেখানে দাঁড়িয়ে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি একেবারে মুখ বন্ধ করে রইলেন, এটা কেন হলো? এটা ফুললি পলিটিসাইজেশন। এটা একদম সিম্পলি দেখুন, উনি ভীষণ সিনিয়র একজন পলিটিশিয়ান, নো ডাউট অ্যাবাউট দ্যাট, কিন্তু কিছু কথা আমি বলতে বাধ্য। সেটা হলো উনি কিছু এমন ন্যারেটিভকে বাধ্য হয়ে সাপোর্ট করতে চাইছেন বা হচ্ছেন, আমার ধারণা, যেটা উনাকে পলিটিক্যালি ক্ষতি করছে। কারণ আজকে যদি উনি শেখ শাহজাহানকে ডিফেন্ড করছেন, সেই ডিফেন্সটা কিন্তু শুধু সেই টপিকটা বা শুধু সেই ঘটনাচক্রটাকে উনি ডিফেন্ড করছেন না, উনি ডিফেন্ড করছেন একটা অ্যাকশনকে যেটা ঘটেছে ভারতবর্ষের ওয়ান অফ দ্য টপ মোস্ট লেয়ারের উপরে। এবং উনার উচিত সেখানে বসে বলা যে রাজ্য পুলিশকে ইনভেস্টিগেট করতে, আমি বললাম যে হ্যাঁ তুমি যাও ভাই, গিয়ে অ্যারেস্ট করো, তুমি যাও ভাই, গিয়ে হোয়াট এভার ইজ নেসেসারি ইনভেস্টিগেশন তুমি করো। উনি যদি ওখানে বলতে চান যে নাথিং ইজ হ্যাপেনিং প্রপারলি, আমার কোনো জানার দরকার নেই, আমি চুপ থাকবো, সেটা ইন্ডিকেট করছে যে ওর ভিতরে কিছু একটা মেটেরিয়াল আছে যেটা লুকাবার চেষ্টা চলছে, যেটা কিন্তু আমার মনে হয় মমতা ব্যানার্জি পলিটিক্যাল ইমেজের জন্য ইটস নট রাইট, ইটস নট কারেক্ট। শি শুড থিঙ্ক অফ ইট। উনি ভাবুন এটা নিয়ে। আমার মনে হয় উনাকে এইগুলো, এই পার্টিকুলার কিছু ধরনের জিনিস যেগুলো ঘটছে, উনাকে তার ব্যাপারে কিন্তু অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড নেওয়া উচিত। এবং সেক্ষেত্রে রাজ্য পুলিশ, কেন্দ্র পুলিশ এসব না ভেবে, নন পলিটিক্যাল অ্যাটিটিউড না নিয়ে অ্যাজ এ সিএম ওনাকে স্ট্যান্ড নেওয়া উচিত। এবং ওনার বলা উচিত যদি অন্যায় হয়ে থাকে গ্রেপ্তার হোক, তারপরে দেখুক না, ওপেন খেলুক না, তখন অটোমেটিক্যালি মানে কেন্দ্র সরকার চাপে পড়বে। দাদা, এই যে সন্দেশখালির ঘটনাটা ঘটলো, এরপরে পুলিশের কাছে ইডি একটা অভিযোগপত্র জমা দিয়েছে, যেখানে ইডি এই দাবি করেছে যে তল্লাশির জন্য যখন শেখ শাহজাহানের বাড়িতে যাওয়া হয়, সে সময় তাকে একটা ফোন করা হয়। ফোন করলে তিনি ফোনটা ধরে যখনই জানতে পারেন যে ইডি আসে তল্লাশি করতে, সঙ্গে সঙ্গে তিনি ফোন কেটে দেন এবং তারপরে 2-3 মিনিটের মধ্যে প্রায় 28খানা ফোন করেন। এবং ফোনের পরেই বাসে করে ভর্তি লোকজন চলে আসে এবং তারপর শুরু হলো ফুল অ্যাটাক, অ্যাকশন থ্রিলার পুরোপুরি। তো এই যে ঘটনাটা ঘটলো, এর পরেও শেখ শাহজাহান একেবারে অধরা হয়ে রয়েছেন এবং ইডির পক্ষ থেকে রাজ্য পুলিশের কাছে একটা অভিযোগ করা হচ্ছে যে এই রকম ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে, আপনারা কিছু করুন। যে পুলিশ যখন ঘটনাটা ঘটলো তার 2 ঘন্টার মধ্যেও আশপাশে আসতে পারলো না, তারা কি সত্যিই কোনো রকম মানে ইডির এই অভিযোগকে কোনো রকম কান দেবে? কি মনে হয় আপনার? একটা হিন্দি গান ছিল না, ছুপানা ভি নেহি আতা দিখানা ভি নেহি আতা, তো এরকম ধরনের কিছু একটা লিরিক্স ছিল। তো ব্যাপারটা সেটাই, জানেন তো, মানে পুরোটা যে লুকিয়ে ফেলবে সেই ক্ষমতা রাজ্য পুলিশের মধ্যে নেই, ঠিক আছে? আর পুরোটা লোকাবার আঙিনায় যেটা রিভিলড হচ্ছে, সেটা আরও ভয়ঙ্কর একটা রাজনৈতিক চরিত্র তৈরি করছে। সব মিলিয়ে না, আমি আপনাকে বলছি, শেখ শাহজাহান আর কিছুদিন গেলে আস্তে আস্তে পার্টিরই গলার কাটা হয়ে দাঁড়াবে। যেটা আপনি এক্ষুনি বললেন, শেখ শাহজাহানের ব্যাপারে চুপ থাকাটাও কিন্তু পলিটিক্সে একটা ন্যারেটিভ, একটা স্টেটমেন্ট। আমি কোনো বিষয় সম্বন্ধে চুপ আছি, তার মানে সেই বিষয় সম্বন্ধে কিন্তু একটা স্টেটমেন্টও করা হচ্ছে। সেটা স্টেটমেন্ট অফ সাপোর্ট হতে পারে, সেটা স্টেটমেন্ট অফ মানে ইন এ ডিফারেন্ট প্রসপেক্ট হতে পারে। আমাদের অ্যাট দিস পয়েন্ট অফ টাইম একটাই জিনিস করণীয়, মানে রাজ্য পুলিশকে বা কিছু, সেটা হলো যে মানুষটা ক্রাইম করেছে, যে মানুষটার ক্রাইমটা রিভিলড হয়েছে, তাকে হ্যান্ড ওভার করো। আনলেস অ্যান্ড আনটিল হ্যান্ড ওভার করো, কোনো জিনিস ক্লিয়ার হবে না। আর সেটা তো মানে রাজ্য পুলিশের ইমেজের পক্ষে খুব বাজে হচ্ছে, রাজ্য সরকার তো বটেই, খুব খারাপ হচ্ছে। সুভাষিস দা, এই যে আমরা এবার একটু ভাইপোর প্রসঙ্গে আসি, একটু
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে। বেটার। তো কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে প্রচুর চিৎকার চেঁচামেচি করেছেন, প্রচুর সেখানে আন্দোলন করেছেন, এবং তারপর এখানে ফিরে এসে তিনি রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন, সেটাও আমরা দেখেছি। আলাদা আলাদা জেলায় কর্মী সভায় গিয়ে তিনি যথেষ্ট জ্বালামুখী ভাষণ দেন, তাও আমরা দেখেছি। এবং রাজ্যের যখন নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে একদম রাজ্য রাজনীতি উত্তাল, সবাই মনে করছে যে তৃণমূলের মধ্যে একটা ভাঙন ধরার পরিস্থিতি চলে এসছে, সেই সময়ও তিনি যথেষ্ট ভোকাল ছিলেন। কিন্তু হঠাৎ করেই দেখা গেল যে এই যত এগোচ্ছে দিন, যতই লোকসভা ভোটের দিন এগোচ্ছে, তিনি চুপচাপ হয়ে যাচ্ছেন। এবং তিনি এই কথাও প্রথমে বললেন যে আমি শুধুমাত্র আমার ডায়মন্ড হারবার কেন্দ্র ছেড়ে বাইরে কোথাও বেরোবো না, এবং তারপরেই হঠাৎ করে একটু পাল্টে গিয়ে বললেন যে আমাকে দল থেকে যা নির্দেশ দেওয়া হবে আমি সেই নির্দেশ অনুযায়ী চলবো। তো হঠাৎ করে লোকসভা ভোট মানে ভোটের প্রাককালে তিনি এরকম চুপচাপ হয়ে গেলেন, এত ভালো ছেলে, শান্ত ছেলে হলেন কেন? ওনার খেলতে খেলতে তো অভিজ্ঞতা হয়েছে, উনি বোধহয় এখন পিচ রিড করতে পারেন। তো উনি পিচ রিড করছেন হয়তো যে লাঞ্চের পরে বল ঘুরবে, এবং উনি বুঝতে পারছেন যে পিচে কিন্তু যেই জিনিসটা ছিল যে ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল, আস্তে আস্তে কিন্তু যত লাঞ্চের পরে সময় গড়াচ্ছে এবং টিয়ের সময় আসছে, বল কিন্তু বনবন করে ঘুরছে, এবং উনি অভিজ্ঞতা থেকে বুঝতে পারছেন যে আর কিছুদিন বাদে বল আরও হয়তো ঘুরবে। সো তাই জন্যে উনি স্টান্স চেঞ্জ করছেন, তাই জন্য উনি বুঝতে পারছেন যে এখন হয়তো আমার স্টেপ আউট করাটা ঠিক না। এবং সবথেকে বড় কথা, যেরমভাবে কেন্দ্র সরকার উইকেট কিপারকে একদম উইকেটের সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে, স্টেপ আউট করতে গেলে অল্প আধটু ভুল হলে স্টাম্প হওয়ার কিন্তু মারাত্মক চান্স। অভিজ্ঞতা গেইন করেছেন, যথেষ্ট অভিজ্ঞ পলিটিশিয়ান আজকের ডেটে, এবং তাই জন্যই নিজেকে কনফাইন করে রেখেছেন। ওই যে আমি ক্রিকেটের ভাষায় এই কারণেই বললাম যে ক্রিকেটটা সবার বুঝতে সুবিধা হয়, উনি এই জন্য নিজের স্টাম্পটা ছাড়ছেন না, কারণ জানে উনি বেশি বেরিয়ে খেলতে গেলে সিবিআই বলুন, ইডি বলুন, কেন্দ্র সরকার বলুন, ফ্লাইটে বিট করিয়ে দেওয়ার ক্ষমতা তারা রাখেন। একটা জিনিস যেটা আমাদের বাঙালিদের বলা হয় 12 মাসে 13 পার্বণ, মানে প্রচুর পুজো আছে আমাদের বাংলা জুড়ে সবসময় হয়ে থাকে। তো সেই পুজোর মধ্যে আমরা নর্মালি ধরুন দুর্গাপুজো, কালী পুজো তো ছেড়েই দিন, বাড়িতে সত্যনারায়ণ পুজোও হয়েও থাকে। কিন্তু যেখানে রামকে সেই বিষ্ণুর অবতার বলা হয়, সেই রামচন্দ্রকে যখন পুজোর প্রশ্ন আসছে তখন পুলিশ বাধা দিচ্ছে। শুধু বাধা দিচ্ছে না, সেই বাধা দেওয়ার পর ব্যাপারটা মানে একটা আমি রাম পুজো করবো বাড়িতে, বা একটা পাড়ায় একটা রামের পুজো হবে, এই ব্যাপারটা যাতে ঘটানো যায়, পুলিশের বাধারকে কাটিয়ে যাতে ঘটানো যায়, তাই জন্য এই ঘটনা কোর্ট অবধি গড়াচ্ছে। কোনোদিন শুনিনি যে দুর্গা পুজো করতে গেলে বা বাড়িতে বা পাড়ায় একটা রক্ষাকালী পুজো করতে গেলে সেখানে কোর্টের থেকে অনুমতি নিতে হয়, কিন্তু রামচন্দ্রের পুজো করতে গেলে কোর্ট থেকে অনুমতি লাগবে। কেন বলুন তো এমন ব্যাপারটা হচ্ছে? দেখুন, ডাউন দ্য লেন আমার যেটা বারবারই মনে হয়েছে, মাঝখানে কিছুদিন আগেরই ঘটনা, আপনারাও আপনাদের প্রচার মাধ্যমে আমরা দেখেছি যে রামচন্দ্রের নাম নিলে মুখ্যমন্ত্রী রেগে যাচ্ছিলেন, ঠিক আছে? তো আজকের ডেটে বাংলায় অ্যাটলিস্ট আমি বলতে পারি দায়িত্ব নিয়ে যে রামচন্দ্র ভগবান থেকে প্রমোশন বলুন, ডিমোশন বলুন, আমি তো ঠিক বুঝতে পারছি না, উনি অনেকটাই এগিয়ে গিয়ে এখন একটা পলিটিক্যাল ভয় বা ভীতির কেন্দ্রের এসে দাঁড়িয়েছেন। এবার রামচন্দ্র বা রামচন্দ্র রিলেটেড যে কোনো ইস্যু আজকে রাজ্য সরকারের কাছে একটা ভয়ের, এবং অদ্ভুত রকমভাবে যে একজন হিন্দু গড, তার সাথে রিলেটেড তো সেন্টিমেন্ট আছে, ভোট ব্যাংক আছে, মানুষের একটা ভাবনা চিন্তা আছে, সেটা নট নেসেসারিলি রাজ্য সরকারের সাথে অ্যালাইন্ড হবে। কিন্তু ওনারা যত এটাকে কন্টেস্টের পর্যায়ে নিয়ে যাচ্ছেন, আমি আপনাকে বলছি তত বেশি মানুষের প্রতি এটা ভয়ঙ্কর একটা বার্তা দিচ্ছে। এবং আমি আপনাকে বলি, 2-3টে খুব খারাপ বার্তা এতটাই আছে, যার মধ্যে খুব মেজর যে বার্তাটা আমার খুব মনে হয়েছে খুব ভেবে দেখা দরকার, এই যে রাজ্য সঙ্গীতের বার্তা দিলেন, সবসময় একটা বিচ্ছিন্নতাবাদী কথাবার্তা, কি দরকার? কন্টেস্ট করার কি দরকার? একটা মেজরিটি স্টেট, আমাদের এখানে হিন্দু মেজরিটি, তারা যেটা আপনি বললেন, যে কারোর পুজো করতে পারে, দে ইন্ডিপেন্ডেন্ট টু ডু সো, ল অ্যান্ড লিগ্যালিটি মেনে করবে, অসুবিধাটা কি ভাই? সবসময় চ্যালেঞ্জ যখনই আমি মেজরিটিকে করতে যাব, নট নেসেসারিলি ইমিডিয়েট তার রিফ্লেকশন বা ইমিডিয়েট তার আপনি আনসার পাচ্ছেন, কিন্তু ডাউন দ্য লেন সেই ইমিডিয়েট যে রিফ্লেকশনটা আপনি পাচ্ছেন না, তার কিন্তু অনেক গভীর এফেক্ট হতে পারে। এবং আমি আবারও বলছি, এখন হয়তো সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু আপনি যদি একটু পিছিয়ে দেখেন, 2011 যখন ভোট হয়েছিল বা তারও আগে ধরুন পঞ্চায়েত ইলেকশন হয়েছিল, আমাদের বাংলায় কিন্তু সাইলেন্ট ভোট ব্যাংক ভীষণ সাইলেন্ট নন। তারা এই সাইলেন্ট ভোট ব্যাংকটা কিন্তু অবজার্ভ করেন যে আমাদের ট্রিটমেন্টটা কি হচ্ছে, এবং তারা যখন ভোটটা করতে শুরু করে দেন এগেনস্টে, সেটা কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠে।
তাহলে কি দাদা আপনি এটা বলছেন যে এই যে ঘটনাটা ঘটছে ডেলিবারেটলি বারবার ঘটছে, যে রামচন্দ্রের পুজো মানেই আপত্তি, রামচন্দ্রের জয় শ্রীরাম বললেই চিৎকার করে উঠছেন, তাহলে এটা তৃণমূলের ভোট ব্যাংকে বড় সড়ো কোনো প্রভাব ফেলতে পারে? পারে, শুধু তৃণমূল বলে না, ওটা বাংলার ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে। তার কারণটা দেখুন, একটা জিনিস বুঝুন, আপনার কোনো একটা খুব ইমোশনাল পয়েন্টার আছে, সেই ইমোশনাল পয়েন্টারকে আমি বারবার চ্যালেঞ্জ করছি। ইটস নট দ্যাট আই এম সাপোর্টিং, আই এম চ্যালেঞ্জিং ইউ। আপনাকে আমি যতবার চ্যালেঞ্জ করবো, আপনি ততবার চেষ্টা করি, মানুষের স্বাভাবিক কি বলবো মানসিকতা, যতবার আপনি আমাকে চ্যালেঞ্জ করবো, আমি আপনাকে চ্যালেঞ্জ করবো, আপনি ততবার সেই চ্যালেঞ্জটাকে কী করবেন, আপনি রোকার চেষ্টা করবেন, আপনি আপনার তরফ থেকে কাউন্টার অ্যাটাক দেবেন। এই কাউন্টার অ্যাটাকটা যত তৈরি হবে তত পলিটিক্যাল ফ্রিকশন তৈরি হবে, যত পলিটিক্যাল ফ্রিকশন তৈরি হবে তত যেই ন্যারেটিভটাকে আপনি লিগালি দাবাবার চেষ্টা করছেন, সেই ন্যারেটিভটা অ্যাকচুয়ালি কিন্তু উইল গেট ডাউন টু দ্য লোয়েস্ট লেভেল, মানে বুথ লেভেল। এই বুথ স্তরে এমন একটা ন্যারেটিভটা ছড়িয়ে যাবে যে কিছুদিন বাদে কি হবে, কিছুদিন বাদে মানুষের মধ্যে একটা রিয়াকশনাল ফোর্স তৈরি হয়ে যাবে যে ঠিক আছে, আমাদের পুজো করতে বাধা দিচ্ছে, আমরা পুজো করব না, কিন্তু আমরা যেটা করার সেটা কিন্তু ব্যালটে গিয়ে করবো, আই মিন ইভিএমে গিয়ে করবো। এবং এই সাইলেন্ট ভোটার বাংলায় কিন্তু আপনাকে আমি বলছি, বাংলার ইতিহাস ঘেটে দেখুন, বাংলার বুথ টু বুথ অ্যানালিসিস করে দেখুন, সাংঘাতিক এফেক্টিভ এরা। সাইলেন্ট ভোটার বাংলায় অগ্রাহ্য করা যাবে না, এবং এরা যদি একজোট হয়ে যায় ক্যান ক্রিয়েট বিগ ডিফারেন্সেস। দাদা একটা শেষ প্রশ্নে আসছি, সেটা হচ্ছে তৃণমূলের একজন যুবনেত্রী সায়নী ঘোষ, যিনি শিবলিঙ্গের ওপরে একটি বিশেষ জিনিস পড়াবার কথা বলেছিলেন, তো তিনি বলছেন যে শিক্ষা নেই, চাকরি নেই, অন্ন নেই, অথচ মন্দির বানিয়ে কী হবে, মন্দিরের সামনে বাটি নিয়ে বসতে হবে, একটি বিতর্কিত বিষয় তিনি বলেছেন। একজন বিখ্যাত গায়ক, জীবনমুখী গান গান তিনি, নচিকেতা চক্রবর্তী, তিনিও রামচন্দ্রকে নিয়ে বিভিন্ন ব্যঙ্গাত্মক কথাবার্তা বলেছেন, যেটা মানুষের মধ্যে একটা এফেক্ট করেছে। এবং সবশেষে সর্বোপরি লাস্ট বাট নট লিস্ট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে যেন আর কোনো কাজ নেই, এই একটাই কাজ, আমি সেই উৎসবে বিশ্বাস করি যা সবাইকে নিয়ে চলে এবং একতার কথা বলে। ইলেকশনের আগে এটা একটা গিমিক শো, অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা। এই প্রসঙ্গে একটু আপনাকে এটা জিজ্ঞাসা করি দাদা, যে কিছুদিন আগে মানে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এসেছিলেন, প্রথম 2-1 বছরের মধ্যেই তিনি কিন্তু আমাদের এখানে ইমাম ভাতা শুরু করেছিলেন, যেটা অনেকেই অপছন্দ করেছিলেন, যে ইমাম ভাতা যদি হয় তাহলে পুরোহিত ভাতা নয় কেন। তখন তিনি বাধ্য হয়েছিলেন পুরোহিত ভাতা দিতে। বারবারই আমরা দেখেছি যে তিনি মানে আমাদের হিন্দু ধর্মের যে সমস্ত প্রোগ্রামগুলোকে সেগুলো একটু অ্যাভয়েড করে চলেন। তিনি নামাজ পড়ছেন, তিনি ক্যারলে অংশ নিচ্ছেন, অথচ হিন্দু ধর্মের যখন গীতা পাঠ হচ্ছে তিনি সেটাকে অ্যাভয়েড করে গেলেন, বা রামচন্দ্রের মন্দির উদ্বোধনে যাবেন কিনা সেখানে তিনি রীতিমতো খেপে যাচ্ছেন। তো এই যে কথাটা তিনি বললেন, সেটা কি সত্যি সত্যি অ্যাপ্লিকেবল, যে অন্য ধর্মের মানুষকে নাকি অবহেলা করা হচ্ছে? কি বলবেন? আমি কি পলিটিক্যাল স্ট্র্যাটেজির ভাষায় বলবো? অবশ্যই। আচ্ছা, পলিটিক্যাল স্ট্র্যাটেজির ভাষায় ব্যাপারটা কি জানেন, উনি মাইনরিটি কনসলিডেশনের অ্যালগোরিদমে কাজ করেন, মাইনরিটি কনসলিডেশন ভোট অ্যালগোরিদম। বাংলা কথা দেখুন, এতে উনি রাগ করতে পারেন বা খারাপ লাগতে পারে, মাইনরিটি কনসলিডেশন করে উনি ভাবছেন যে আমি যদি 26% ভোট, যেটা আজকের ডেটে কনফার্ম করে ফেলতে পারি, তাহলে আমার আর হিন্দুদের থেকে আমার 12-14% ভোট হলেই আই এম ইন এ সেফ জোন, ঠিক আছে। কিন্তু এখানে যে দুজন লোকের কথা আপনি বললেন, প্রথম দুজন, একজন সায়নী ঘোষ, একজন নচিকেতা। সায়নী ঘোষ যে স্টেটমেন্টটা করেছেন এটা তো বাস্তব, উনি সত্যি কথাই বলেছেন, যুবক যুবতীরা কী করবে, এই প্রশ্নটা তৃণমূলের কেউ কিন্তু করেনি এখন অবধি, উনি করেছেন। কিন্তু এটাকে আপনারা কীভাবে নিচ্ছেন জানি না, আমি কিন্তু খুব পজিটিভলি নিচ্ছি। কীরকমভাবে দেখুন, উনি তো রোজই ধর্মতলা ওখান দিয়ে যান, দেখেন যুবক যুবতীরা যারা পড়াশোনা করেছে তারা রাস্তায় বসে থাকে, নিজের চুল নিজে কামাচ্ছে চাকরির জন্য। সুতরাং আমাদের এখানে ইন্ডাস্ট্রি নেই, চাকরি নেই, তো উনি চিন্তা করছেন যে যদি মন্দির টন্দির নিয়ে বেশি নাচানাচি হয় তাহলে কি এরা এখানেই ঢুকবে। মানে উনি কিন্তু অ্যাকচুয়ালি চেষ্টা করছেন যে যুবক যুবতীদের ডিরেকশনটা কোন দিকে, এটা বোঝায়। তো আপনারা হয়তো একটু ভুল বুঝছেন ওনাকে, উনি ঠিক এক্স্যাক্টলি মন্দিরকে হয়তো চ্যালেঞ্জ করতে চাননি, উনি যুবক যুবতীদের চাকরির কথা বলেছেন, কারণ উনি বুঝে গেছেন যে বেঙ্গলে ইন্ডাস্ট্রি হচ্ছে সবথেকে ভয়ঙ্কর কথা। রামচন্দ্র যদি ফার্স্ট লেভেল হয়, সেকেন্ড কথাটা যেটা ভয়ঙ্কর ডেঞ্জারাস কথা, সেটা ইন্ডাস্ট্রি। আপনি আমার থেকে বোম চাইতে পারেন, গুলি চাইতে পারেন, মিলিটারি গ্রেড RDX চাইতে পারেন, কিন্তু আপনি আমার থেকে চাকরি চাইলে ম্যাডাম আপনাকে আমি তাড়া করবো, পরিষ্কার কথা। চাকরি আপনি চাইতে পারবেন না, পড়াশোনা করাটা আপনার দায়িত্ব, পড়াশোনাটা এক্সিকিউট করে কিছু একটা জীবনে করাটাও আপনার দায়িত্ব। সরকারের দায়িত্বটা কি? সরকারের দায়িত্ব হচ্ছে আপনাকে ফেসবুকে লাইক দেওয়ার মতো, বাহ চাকরি পেয়েছো, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, কোথায় চাকরি করছো বাবা? বলে আমি উড়িষ্যা চাকরি, খুব ভালো। কোথায় গেছে? কর্ণাটক, দারুণ ব্যাপার, কর্ণাটকে চাকরি করছে। কিন্তু বাংলায় যে একটা ছেলে চাকরি পেতে পারে, এটা কিন্তু খুব
সেকেন্ড গ্রেড থট। আমি এইখানে নচিকেতার কথাটা বলছি, দেখুন আমি সত্যি কথা বলছি অনেস্টলি, আমি একসময় খুব বড় ফ্যান ছিলেন ভদ্রলোক, অনেকেই ছিলেন আমাদের মধ্যে। তা আমার মনে হচ্ছে ওনার মানে পলিটিক্যাল অবস্থানটা বা উনি কিছু একটা ভাবে তো মার্কেটে থাকতে চাইছেন। তো ব্র্যান্ড ভ্যালু এমন একটা জিনিস যখন পড়তে শুরু করে না, তখন মানুষ ডেসপারেট হয়ে পড়ে। আর ডেসপারেট হয়ে পড়ে স্টেটমেন্ট করছেন উনি, এখন মনে করছেন যেটা রানিং ওটার উপর একটা স্টেটমেন্ট করে দিই, দেখুন ট্রেন্ডিং হয়ে গেলেন। দ্যাট ইজ, অ্যান্ড ম্যাডাম সম্বন্ধে আবার বলছি, ম্যাডাম আপনি বারবার যে কনসলিডেশন টেকনিক্সে যাচ্ছেন সেটা 26%-এর, আপনি যাদের সাথে লড়ছেন তারা বোধহয় 60%-এর কনসলিডেশনে যাচ্ছে। 60%-এর মধ্যে তারা যদি 40%ও কনসলিডেশন কনফার্ম করে দেয়, ম্যাডাম ইউ হ্যাভ টু সে থ্যাংক ইউ। আরও আরেকটা ছোট্ট কথা আপনাকে আমি বলি, জাস্ট টু অ্যান এক্সটেন্ট, বিজেপিকে খুব ক্লাচ থেকে দেখতে হবে। বিজেপি 3টে স্তরে অ্যাটাক করে, আমি আগের দিন একটা প্রচার মাধ্যমে বলছিলাম। প্রথম স্তরটা হচ্ছে অবজারভেশন, সেকেন্ড স্তরটা হচ্ছে কনসলিডেশন, থার্ড স্তরটা হচ্ছে অ্যাফার্মেশন। এই যে অবজারভেশন বাংলায় হয়ে গেছে, সেটা হচ্ছে যখন ওই 3 সিট থেকে বাংলায় বিভিন্ন রকমভাবে ওরা জায়গায় জায়গায় দেখবেন প্রচার করছিল, জায়গায় জায়গায় সংগঠন করছিল, করতে করতে ওরা কিন্তু কনসলিডেশন স্টেজে এসছে, যার রিফ্লেকশন কিন্তু এই অড 60+ সিটস। এবার স্টেপটা কিন্তু অ্যাফার্মেশন। তো আমরা যে জার্নিতে যাচ্ছি 24-এর শুরু থেকে 26 অবধি, বেস্ট অফ লাক টু অল দ্য পার্টিস, ফ্রম মাই এন্ড বেস্ট অফ লাক। বাট আমি আপনাকে বলছি বিজেপি কিন্তু তার অ্যাফার্মেশন ফেজে ঢুকছে, যার রিফ্লেকশনটা কিন্তু এবং যার ঝড়টা কিন্তু অনেক পাওয়ারফুল হতে চলেছে।